জাভাস্ক্রিপ্টে অ্যারে বলতে কি বোঝায়? অ্যারে মানে কি জানেন? অ্যারে বলতে কি বোঝায়? আমরা নর্মাল যখন ভেরিয়েবল ঘোষণা করি তখন একটি ভেরিয়েবলে কয়টি মান রাখতে পারি? একটি মান রাখতে পারি। যখন আপনি একটা ভেরিয়েবল ঘোষণা করবেন তখন কিন্তু সাথে সাথে এর জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে যায়, কারণ আমরা জানি ভেরিয়েবল মানে কি একটা লোকেশনের নেম, মানে আপনাকে একটা লোকেশন দেবে। লোকেশন দিলে কি মেমোরি স্পেস কমে যাবে। তো আপনার একটা সফটওয়্যারে যদি 50টা ভেরিয়েবল লাগে তাহলে 50টা ভেরিয়েবল ঘোষণা করতে হবে, তার জন্য অনেকগুলো জায়গা লাগবে। তো এটা একটা অসুবিধা যে 50 বার ভেরিয়েবল ঘোষণা করলে 50টা ভ্যালুর জন্য তাহলে অনেকগুলো মেমোরি স্পেস লস হয়ে যাচ্ছে, সফটওয়্যারটা ভারী হয়ে যাবে। এই জন্য এমন একটি সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে দেওয়া আছে যাতে করে আপনার 50টা ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যেই সঞ্চয় করতে পারেন। এই সঞ্চয় করার সিস্টেমকেই বলা হচ্ছে অ্যারে। যেমন এ নামে একটা যদি ভেরিয়েবল ঘোষণা করি, আমি চাচ্ছি এখানে 10টা ভ্যালু সঞ্চয় করে রাখবো, তাহলে এই প্রসেসকেই বলা হচ্ছে অ্যারে। অ্যারে প্রধানত 3 প্রকার: 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল। আবার অ্যারে এর গাঠনিক স্ট্রাকচারগত দিক থেকে 2 প্রকার, একটা নর্মাল অ্যারে আর একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বলা হয়। নর্মাল অ্যারেগুলো কীরকম দেখেন, দুইভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায়। আপনি কিওয়ার্ড ইউজ করলেন অ্যারের নেম, তারপরে এখানে থার্ড ব্র্যাকেট দিলেন, তাহলেই কম্পাইলার বুঝবে এটা একটা অ্যারে। আবার আপনি যদি নিউ কিওয়ার্ড ইউজ করেন তাহলে লিখতে হবে অ্যারে এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, প্যারেনথেসিস ব্র্যাকেট দিয়ে বলতে হবে এটা একটা অ্যারে। যেটা সুবিধা মনে হয় সেটা আপনারা ইউজ করবেন। আমি এইটাই ইউজ করি সব সময়। তো এটা দিয়ে আমি বুঝাচ্ছি এটা একটা অ্যারে। এখন আপনি এর ভিতরে যতগুলো মান রাখবেন কমা দিয়ে দিয়ে সেপারেট করতে হবে। এইভাবে আপনি মান রাখবেন। হ্যাঁ, নাম্বার স্ট্রিং রাখা যাবে, যে কোনো ভ্যালু রাখতে পারবেন, সমস্যা নেই। কারণ অ্যারে মূলত অ্যারে অবজেক্ট এগুলো ডেটাবেস নিয়ে কাজ করে। ডেটাবেসের ফিল্ডে ডাটাগুলো ইন্টিজার থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, প্লট থাকতে পারে, ডেট থাকতে পারে, টাইম থাকতে পারে, তাই না? এজন্য আপনি অ্যারেতে যে কোনো মান সংরক্ষণ করতে পারেন। যেহেতু একটা ভেরিয়েবলের মধ্যে আপনি এতগুলো মান রাখতেছেন, সেহেতু প্রত্যেকটি মানকে আইডেন্টিফাই করার জন্য ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডেক্স নাম্বার কি? যে ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করার একটা সিস্টেম। যেমন এর মধ্যে 10 আছে, 20 আছে, 30 আছে, এতগুলো আছে, তো আমি একে কিভাবে আইডেন্টিফাই করব? এটাকেই বলা হচ্ছে ইন্ডেক্স। আর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে লাস্ট পর্যন্ত যতগুলো থাকবে, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই অ্যারের লেন্থ হচ্ছে 8। বুঝতে পারছেন? অ্যারের মানগুলো দুইভাবে ডিফাইন করা যায়। আমি এইভাবে ডিফাইন করতে পারি। ডিফাইন করে আমি যদি এখন এটাকে ইকো করতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে console.log, কার মান? এর মান। এ একটা অ্যারে, সেজন্য থার্ড ব্র্যাকেট। তারপরে যেহেতু ইন্ডেক্স প্রোভাইড করে, আপনি কোন ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে চাচ্ছেন সেই ইন্ডেক্স নাম্বারটা যদি এখানে বসান তাহলেই আপনি দেখতে পাবেন। যেমন 0, 10টাকে আমি কি করতে পারবো? দেখতে পাবো। এটাকে সেভ দিয়ে যদি ব্রাউজ করি, দেখেন 10 আমি দেখতে পাচ্ছি। এইভাবেও ডিফাইন করা যায় অ্যারের মানগুলো, আবার আপনি এইভাবেও মানগুলো ডিফাইন করতে পারবেন। যেমন এ একটা অ্যারে, থার্ড ব্র্যাকেট বলতেছি 0 নাম্বার ইন্ডেক্সে ইকুয়াল 10 সঞ্চয় হবে। আবার এ 1 নাম্বার ইন্ডেক্সে 50 সঞ্চয় হবে। এইভাবেও আপনি মান ডিফাইন করতে পারবেন। 100 সঞ্চয় হবে। আপনি যদি এখন বলেন
2 নাম্বার ইন্ডেক্সটা দেখব, তাহলে দেখেন 100 দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যারে দিয়েও যোগ ভাগ গুণ সব করা যাবে। দেখেন এখন আমি এই মানগুলো নিছি, এই মানগুলো এখন সব দেখতে চাচ্ছি। এইখানে ফাঁকা রাখেন, ইরর দেখাবে, আনএক্সেপ্টেড টোকেন, মানে এই ব্র্যাকেট এখন খালি ব্র্যাকেট নিবে না, কিছু না কিছু দিতে হবে। স্টার যদি দেন এটাও নিবে না। অনেক সময় অনেক ল্যাঙ্গুয়েজে স্টার দিয়ে অল বোঝানো হয়, যেখানে যতগুলো আছে সবগুলোই বোঝানো হয়। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লুপিং করে সবগুলো ইন্ডেক্সের মান দেখব। তাহলে এই অ্যারেটার লেন্থ কত? 8। ওকে, এখন আমরা ফর লুপিং ব্যবহার করব। ফর var a ইকুয়াল 0 থেকে শুরু হয়, কারণ আমরা জানি প্রত্যেকটা অ্যারে 0 থেকেই শুরু হবে ইন্ডেক্সটা। তাহলে 0 দিলাম, কত দূর পর্যন্ত যাবে? a ইকুয়াল 8 পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা 8 পর্যন্ত যাবে, এটা দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই, সবগুলোই দেখাবে। বাট যখন ডেটাবেস থেকে আমরা রিড করব বা রাইট করব, তখন আমাদের আননোন থাকবে যে কতগুলো ডেটা আছে, আমরা এটা ফিক্সড জানি না। জানতে পারবো না। এখন আছে, আমরা ডিসি ডিফাইন করে বিদায় জানতে পারছি যে 8টা। তখন আমরা করব কি, এ দিয়ে যদি ডট দেই, দিয়ে যদি লেন্থ লিখি, তাহলে এই টোটাল অ্যারের লেন্থটাকে বুঝাবে। তারপরে এর মান কিভাবে বৃদ্ধি হবে? এক এক করে বৃদ্ধি হবে, মানে 0-র পরে 1, 1-এর পরে 2, তারপরে 3, তারপরে এইভাবে বৃদ্ধি হবে। বুঝে নাই? লেন্থ হচ্ছে 9 স্যার। লেন্থ হচ্ছে ইকুয়াল। আচ্ছা, কি হবে একটু পরে দেখেন। এখানে মান বেশি আসে, যেমন মান্থ নিলে এক যোগ করতে হয় না, এখানে বিয়োগ করতে হবে। দেখেন, তার মানে 0 থেকে এর যত দূর পর্যন্ত গেছে সব মানগুলো কার মধ্যে আছে? এর মধ্যে আছে। এখন যদি আমি কনসোল করি, এখানে যদি বলি এ দুইটা হয়ে গেছে না, এটা আমি বি দিয়ে দেই, তাহলে বি অ্যারে এ দিয়ে দিই। তাহলে এখন সব লুপ করে এই ভ্যালুগুলো দেখাবে। কনসোল লগ বি, বি কে দেখবো এর মান। ও হ্যাঁ, এখানে অবশ্যই বি হবে। দেখেন সবগুলো দেখাইছে। এইটা যখন আমি ইকুয়াল দিব, তখন একটা প্রবলেম, এই যে দেখেন আনডিফাইন্ড, মানে একটা বেশি হয়ে গেছে। তখন আমাদেরকে অনেক সময় এখানে -1 করে দিতে হবে, তাহলে পারফেক্ট রেজাল্ট আসবে। আর যদি এটা -1 না দিতে চাই, তাহলে ইকুয়ালটা বাদ দিতে হবে। তার মানে লেন্থ যখনই আমি চিন্তা করব, অতিরিক্ত একটা বর্ধিত ভ্যালু বা ইন্ডেক্স কাউন্ট করব। ব্যাপারটা বুঝতে পারছেন? যখনই আমি 0 থেকে শুরু হবে, বাট অতিরিক্ত একটা নিবে, যেমন মান্থ নিলে 1 কমে আসে সব সময়, লেন্থ নিলে 1 বৃদ্ধি হয়ে আসে। যার ফলে আমি ইকুয়াল দিচ্ছি, কি দেখাচ্ছে? একটা আনডিফাইন্ড দেখাচ্ছে। তার মানে 8 থেকে 9 পর্যন্ত গেছে, 9-এর তো কোনো ভ্যালু নাই, আছে কি? 9 ইন্ডেক্সে কোনো ভ্যালু নাই, এই জন্য আনডিফাইন্ড দেখাচ্ছে। আর আমি যদি ইকুয়াল না দেই, যে এর নিচ পর্যন্ত যাবে কত, মনে করেন এটা 9, তাহলে এর নিচ পর্যন্ত কত হবে? 8 হবে না? 8 যদি হয়, তাহলে কিন্তু আমরা 8-এর মানই পাচ্ছি, এই জন্য কোনো আনডিফাইন্ড দেখাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে লেন্থ যখনই নেবেন তখনই 1 বর্ধিত করে আসে, আর এটা যখন ইকুয়াল দিবেন অবশ্যই এটাকে মাইনাস করে নিতে হবে, আর না হলে লেস দেন দিবেন। অনেক সময় এটা নিয়ে আমাদের এরর আসে, কনফিউশন হয়ে যায় যে ডেটাবেস থেকে সব ডেটা আসতেছে না কেন, একটা বাদ পড়তেছে কেন, এটা হয়। তো
এইভাবে আমরা মানগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। এটা হচ্ছে নরমাল অ্যারে, এটাকে বলা হয় নরমাল অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হচ্ছে এই ভ্যালুগুলোর জন্য আমরা এখন কি ইউজ করতেছি, ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স 0 থেকে 1 পর্যন্তই। বাট ডেটাবেসে ডেটা কিরকম ভাবে থাকে দেখেন, নেম, তারপরে থাকে হচ্ছে মনে করেন এজ, তারপরে ইমেইল, নেম মাজিদ, এজ 28, majid@gmail.com। Korean, ডেটাবেসে ডেটাগুলো এইভাবে থাকে না, দেখেন এটাও কিন্তু অ্যারে আকারে আছে। এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। কয়টা অ্যারে আছে? তিনটা অ্যারে আছে। এই অ্যারের যে ভ্যালু, এটা তো একটা ভ্যালু, এটাও একটা ভ্যালু, এটাও একটা ভ্যালু, কিন্তু এই ভ্যালুগুলো কার অধীনে আছে? নেমের অধীনে আছে নেম, এজের অধীনে আছে এজ, ইমেইলের অধীনে আছে ইমেইল। বাট আমরা যখন নর্মাল অ্যারে নিয়ে চিন্তা করতেছি তখন ইন্ডেক্স, তার মানে এখানে 0 ইন্ডেক্স হিসেবে চিন্তা করতে হবে, এখানে 1, এখানে 2। বাট ডেটাবেসে তো এইভাবে থাকে না। তার মানে আমি এই ডেটাবেসের ডেটাগুলো রিড করতে পারবো না। আমাকে যদি এই ডেটাবেসে এই ডেটাগুলো রিড করতেই হয় তাহলে নেমের অধীনেই আমাকে রিড করতে হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি, আর এইটাকে বলা হচ্ছে ভ্যালু। বুঝতে পারছেন? যখনই আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে অথবা অবজেক্ট চিন্তা করব তখনই কি এবং ভ্যালু নিয়ে কাজ করতে হবে। আর নর্মাল অ্যারেগুলোর কোনো কিছুই দিতে হবে না, ডিফল্ট ভাবে ইন্ডেক্স নাম্বার হিসেবে কাউন্ট করবে। অবজেক্ট কি? এটাকেই আমি যদি অবজেক্ট চিন্তা করি তাহলে শুধুমাত্র এখানে কার্লি ব্র্যাকেট হবে বা সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলেই এটা আমরা অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারবো। তবে অবজেক্ট হওয়ার শর্ত হচ্ছে কি থাকবে এবং ভ্যালু থাকবে। এখানে কিন্তু কোনো কি নেই। কি বলতে, মনে করেন val1 নামে একটা মান ডিফাইন করলাম, এটার অধীনে এই 10টাকে রাখলাম, তাহলে val1 হচ্ছে কি আর 10 হচ্ছে ভ্যালু। অ্যাসাইন করার সময় অবশ্যই কি দিতে হবে? কোলন দিতে হবে, ইকুয়াল দেওয়া যাবে না। আর অবজেক্ট হলে আপনি এই ভ্যালু এবং কিগুলোকে ডাবল ইনভাইটেড কমা অথবা সিঙ্গেল ইনভাইটেড কমা দিয়ে লিখতে হয়, না লিখলেও হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? অবজেক্ট যখন তৈরি করবেন কিগুলোকে অথবা ভ্যালুগুলোকে ডাবল ইনভাইটেড কমা অথবা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে। তবে যদি আমি এইখানে ডাবল ইনভাইটেড কমা অথবা সিঙ্গেল ইনভাইটেড কমা দেই তাহলে এই ভ্যালুটাকে স্ট্রিং আকারে বিবেচনা করবে। আমি যদি না দেই তাহলে এটাকে ইন্টিজার বা ফ্লোট বা ডাবল হিসেবে বিবেচনা করবে। বাট আমার এখানে এটাতে অবশ্যই সিঙ্গেল ইনভাইটেড কমা অথবা ডাবল ইনভাইটেড কমার মধ্যেই লিখব। বুঝতে পারছি? জেসন বোঝেন? জেসন জেসন হচ্ছে একটা অবজেক্ট বেস কিছু, কি সেটা? আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন পিএসপি দিয়ে, আরেকজন সফটওয়্যার তৈরি করছে সি শার্প দিয়ে, আরেকজন করছে জাভা দিয়ে, আরেকজন করছে পাইথন দিয়ে। এখন এই সব সফটওয়্যারের মালিক একজন। এখন কি হয়েছে, আপনি ডেভেলপার পিএসপির, আরেকজন সি শার্পের, আরেকজন জাভার, আরেকজন পাইথন। এটা মনে করেন তৈরি করছে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস, এটা তৈরি করছে আইওএস,
আর এটা তৈরি করছে ম্যাকের, মানে iOS ল্যাপটপগুলোতে ম্যাকের। তাহলে চারটি ল্যাঙ্গুয়েজে কি ডিফারেন্স? এটা হচ্ছে মাদার সফটওয়্যার, ডেটাবেস সরাসরি সম্পর্ক এর সাথে আছে, এগুলোর সাথে সরাসরি সম্পর্ক থাকে না। অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোর সাথে সরাসরি কখনোই ডেটাবেসের সম্পর্ক রাখে না, রাখা যায়, সমস্যা নেই, কিন্তু সবগুলোই আমরা দেখি যে এদের একটা মাদার সফটওয়্যার আছে। ই কমার্স সাইটগুলো কি হয়, তাদের মাদার একটা ওয়েবসাইট আছে, বাট ওই ওয়েবসাইটের কিছু অংশ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে অপারেটও করা যায়। তাহলে সরাসরি প্রত্যক্ষভাবে ডেটাবেস সম্পর্ক আছে পিএসপির সাথে। এখন আমার কমিউনিকেশন প্রতিষ্ঠা করার জন্য, সফটওয়্যারগুলোকে কমপ্লিট করার জন্য এই ডেটাবেসের ডেটাগুলো পাস করতে হবে কার মাধ্যমে? পিএসপির মাধ্যমে। তো পিএসপির সিনট্যাক্স আলাদা, সি শার্পের সিনট্যাক্স আলাদা, এর পরিবেশ আলাদা, এর ফ্রেমওয়ার্ক আলাদা, সি শার্পের ফ্রেমওয়ার্ক আলাদা, তাই না? দুইটা ডিফারেন্স জিনিস। এখন এদের মধ্যে যে কমিউনিকেশন প্রতিষ্ঠা করা হয় সেটাই হচ্ছে জাভা অবজেক্ট বা জেসন। জেসন একটি এমন ফরম্যাট, এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ফরম্যাট। কি ফরম্যাট? ডাটা পাস করা, ডাটা ট্রানজ্যাকশন করা, ডাটা পাঠানোর একটা ফরম্যাট। এমন ফরম্যাটে ডাটা পাঠানো হয় বা ডাটাকে এমন ফরম্যাটে রাখা হয় যাতে করে যে কোনো ল্যাঙ্গুয়েজ এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছেন? তাহলে জেসন ফরম্যাট মূলত প্রোভাইড করে অবজেক্ট, অ্যারে, স্ট্রিং। স্যার ধরেন যে আমার একটা ওয়ান পেজের ল্যান্ডিং পেজ, আমি ওটাকে জেসনে কনভার্ট করব, আমি আপনি HTML CSS এ বানাইছি কোন একটা, হ্যাঁ পসিবল স্ট্রিং আকারে পাঠাইতে হবে, আবার ধরতে হবে HTML আকারে। তাহলে ব্যাপারগুলো বুঝতে পারছেন? মূলত এদের মধ্যে যে কমিউনিকেশন করা হয় সেগুলো ডেটাবেসের ডেটাগুলো পাঠানো হয়। যেমন যখন স্যার ওই জেসন ফাইলটা অন্য কেউ ইউজ করবে, হ্যাঁ আমি আমার একটা জেসন ফাইল রেডি করেছি, তখন সেগুলোকে আবার এক্সট্রাক্ট করে আবার হ্যাঁ অবশ্যই সে ওর ফরম্যাটে, যেমন সি শার্পের ফরম্যাটে নিতে হবে, ওই জেসনটাকে কনভার্ট করে সি শার্পের ফরম্যাটে নিয়ে ডাটাগুলো সে নিজের মতো করে ইউজ করবে। জেসন ছাড়া আমরা এপিআই তৈরি করতে পারবো না, এপিআই ব্যবহার করতে পারবো না। তার মানে এপিআই যে ডাটাগুলো দেয় সেগুলো জেসন ফরম্যাটে দেয়। আমিও যদি আমার এই সফটওয়্যার থেকে ডাটাগুলো সি শার্পে দেই বা অ্যান্ড্রয়েডে দেই, তাহলে জেসন ফরম্যাটেই পাঠাতে হবে। বুঝতে পারছেন তো? তাহলে জেসন একটা ফরম্যাটের নাম, নট ল্যাঙ্গুয়েজ। সে ফরম্যাটটা হতে পারে অবজেক্ট, হতে পারে অ্যারে, হতে পারে স্ট্রিং। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, যদি এই অ্যারেগুলো কি স্যার ইকো করার সময় সবসময় আমরা ফরটা ইউজ করতে হবে? না, সবসময় ফর ইউজ করতে হবে এমনটা না। ফর ইচ ইউজ করব, অ্যারেকে ফর ইচ দিয়ে ইউজ করা যায়, ইচ দিয়ে করা যায়, ফর লুপ দিয়ে করা যায়, ডু দিয়ে করা যায়, হোয়াইল দিয়ে করা যায়। তবে কখন কোনটা ইউজ করব সেগুলো আমরা ব্যবহার করার সময় দেখব। ঠিক আছে? এটা আপনি চাইলে ডু দিয়েও করতে পারবেন, ঠিক আছে, হোয়াইল দিয়েও করতে পারবেন। তাহলে অবজেক্ট বলতেই একটা কি থাকবে এবং ভ্যালু থাকবে। অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতেও একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। তাহলে এইগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? যেমন এখানে আমি val2 নিলাম, এর মান হিসেবে 20 ডিক্লেয়ার করলাম। অ্যাসোসিয়েটিভ অ্যারেকে কখনো ফর লুপ দিয়ে তার মানগুলো দেখা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই কিগুলোর নাম ডিফারেন্স হবে। এটা নেম, এটা এজ, আরেকটা ইমেইল, আরেকটা হলো পাসওয়ার্ড, তাই না? ডিফারেন্স হবে, এই জন্য ফর লুপিং করা যাবে না। ফর লুপ মূলত একটা সিরিজ বা নাম্বার নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? এখন যদি আমি এটাকে কনসোল করি, দেখতে চাই, তাহলে আমাকে দেখতে হবে কিভাবে। বি যেহেতু একটা অবজেক্ট, সেহেতু আমাদেরকে ডট দিতে হবে। ডট দিয়ে কোন কিটাকে দেখব? val1 দেব। ঠিক আছে? এটা অবজেক্ট অ্যারেতে ব্যবহার করা যায় এইভাবে, যদি সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়। দেখাচ্ছি দুইটাই। দেখেন 10 চলে আসছে।
আমরা ম্যাক্সিমাম সময় ডট দিয়ে ইউজ করব, কারণ আমাদের অ্যারে নিয়ে, অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে এবং অবজেক্ট নিয়ে কাজ করতে হবে অল টাইম। নর্মাল অ্যারেটা খুব কম ইউজ হয়। আচ্ছা, এটা হলো অবজেক্ট। এর আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যারে। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি হয়, আপনি যদি এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে করেন, তার মানে এখানে থার্ড ব্র্যাকেট হলেই অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে যাবে, ঠিক কিনা? কারণ অ্যারোর সিম্বল আমরা জানি থার্ড ব্র্যাকেট দিতে হয়। এইভাবে অ্যারেতে মান ডিক্লেয়ার করা যায় না। অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে এইভাবে কখনো মান ডিক্লেয়ার করা বা ডিফাইন করা যায় না। অবশ্যই অ্যাসোসিয়েটিভ মান হিসেবে যদি আমি ডিক্লেয়ার করতে চাই তাহলে এইভাবে করতে হবে, বি এর ভিতরে আপনি কি দিয়ে দেন, ভ্যাল 1, তারপরে ইকুয়াল 10। তাহলে এটা কি হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ অ্যারে। তার কারণে এই যে কি আছে এবং ভ্যালু আছে। এটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এরকম এইভাবেও করতে পারেন। দেখেন রেজাল্ট আসছে রেজাল্ট। আবার আপনি অ্যারে আকারেও এটাকে ইউজ করতে পারেন। ভ্যাল 3 না, এখানে ইন্ডেক্সিং কাজ করবে না। এই যে ইন্ডেক্সটাকে কি হয়েছে, কি হয়ে গেল, কিতে রূপান্তর হয়ে গেল। ক্লিয়ার সবার? ওকে, আমরা আরো ক্লিয়ার বুঝবো যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করবো, তখন আরো অনেক কিছু আসবে। হ্যাঁ, জেসন ফরম্যাট আমরা করবো ভাই, এখন বাদ দেন, আমরা যে কোয়েরিতে যাই। জেসন না করলে তো তৈরি করতে পারবো না, তাই না? জেসন ফরম্যাট দেখবো, জাস্ট একটা আইডিয়া দিলাম জেসন ফরম্যাটটা কি। তাহলে অ্যারে অবজেক্ট, এখন তো অ্যাস থেকে শুরু করে পিএসপি যখনই যাব তখনই এই শুরু হয়ে গেল অ্যারে আর অবজেক্ট সব জায়গায়। ছোট কিছু একটা বানাই দেখাবো, না এখন দেখাবো না, আমি একবারে ডেটাবেস নিয়ে দেখাবো, তখন আরো বুঝতে সহজ হবে। ডেটাবেজের জন্য আপনারা ইউজ হ্যাঁ, মূলত ডেটাবেসে ডাটা রিড করা, ডাটা রাইট করা, ডাটা অন্য জায়গায় পাঠানো, অন্য জায়গায় থেকে ডাটা নিয়ে আসা, এই ডাটা নিয়েই কাজ। অনেক কিছু তো অ্যারে দিয়ে মূলত গেমস তৈরি করা হয়। ম্যাক্সিমাম গেমস, যত আমরা গেমসগুলো দেখি, প্রত্যেকটা গেমসই অ্যারে দিয়ে তৈরি। অ্যারে ছাড়া কোনো গেমসই তৈরি করা পসিবল না। বুঝতে পারছেন? তো আমাদের টার্গেট গেমস না, এখন আমরা যে কুইরি দেখব। ওকে ওকে, যে কুইরি হচ্ছে একটা লাইব্রেরি। আমরা জানি যে কুইরি একটা লাইব্রেরি। তো যে কুইরি যখন ইউজ করব তখনই এর লাইব্রেরিটাকে আমাদের ডাউনলোড করতে হবে, অথবা সিডিএন লিঙ্ক করে আমরা আমাদেরকে ইউজ করতে হবে। তো jQuery.com এ যদি যাই, এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আমরা এর যে কোনো ভার্সনটি ইউজ করতে পারবো। লেটেস্ট ভার্সন হচ্ছে 3.6.1। এটা কম্প্রেসড ইউজ করতে পারবো, আনকম্প্রেসড ইউজ করতে পারবো। কম্প্রেসড আমি নিলাম, ক্লিক করলাম, এভাবে আসলো, মানে ডাউনলোড হলো না। এটা ফায়ারফক্স দিয়ে মেবি ডাইরেক্ট ডাউনলোড হয়। আচ্ছা, কোডগুলো আমি কপি করলাম, কপি করে একটা ফাইল তৈরি করি। jQuery, যেহেতু আমরা ভার্সনটা ইম্পর্টেন্ট jQuery, সেহেতু আমরা ভার্সন কন্ট্রোল করব, যে এই jQueryটা কোন ভার্সনের অ্যাড করছি আমাদের মনে নাই, কিন্তু একটা ফাংশন কাজ করতেছে না। মনে করেন আমি jQueryটা 3.0 এই ভার্সনটা ইউজ করলাম, এই ভার্সনে একটা ফাংশন নাই, হাইট, মনে করেন হাইট নামে একটা ফাংশন নাই, অথচ আমি ট্রাই করতেছি, আসতেছে না, হচ্ছে না। যদি আমার জানা থাকে যে এই ভার্সনটা কি, এই ভার্সনে আসলে হাইট নামে কোনো ফাংশন আছে কিনা, এটা আমরা ফাইন্ড করব। ফাইন্ড করতে পারবো তাড়াতাড়ি যদি আমরা ভার্সনটা দিয়ে দেই, যে আমি যে কোয়েরিটা অ্যাড করতেছি এটা মূলত 3.6.1.js। আমরা যে কোডটা কপি করলাম এটা পেস্ট করে দিলাম, সেভ। এখানে সব ফাংশন আছে, যে ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করব। যে কোয়েরিটা অ্যাড করব অবশ্যই সবার উপরে, কারণ ম্যাক্সিমাম জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো যে কোয়েরির ফাংশনগুলো নিয়ে কাজ করে। তাহলে যাকে নিয়ে কাজ করব তাকে তো উপরেই রাখতে হবে। এই জন্য আমরা কি করব, সবার উপরে আমাদের যে কোয়েরি ফাইলটা রাখব। যে কোয়েরি
3.6.1.js। ওকে, তাহলে আমরা অ্যাড করছি, দেখি পাইছে কিনা। রিলোড jQuery, পাইছে। jQuery লেখার সিনট্যাক্স খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা দিয়ে আমাদের অ্যাজাক্স করতে হবে, এটা দিয়ে আমাদেরকে ডাটা পাস করতে হবে, জেসন করতে হবে। সো খুব ভালো করে একটু দেখবেন। jQuery সিনট্যাক্স হচ্ছে হয় $সাইন লিখতে হবে, নয়তোবা jQuery কথাটা লিখতে হবে, এবং এটা একটা ফাংশন, ফাংশন চিহ্ন দিতে হবে। বুঝতে পারছেন? আপনি jQuery বদলে $সাইনও দিতে পারেন, কিন্তু কোনটা সিকিউর? jQuery লিখে দেওয়াটা সিকিউর। কারণ কিছু কিছু ফাইলে, লাইব্রেরিতে এই সিম্বল দিয়ে কাজ করা থাকে না, বাট প্রত্যেকটি ফাইলে jQuery নামে কিওয়ার্ডটি ইউজ করে ফাংশনটি তৈরি করা থাকবেই। বুঝতে পারছেন? তাহলে অনেক সময় দেখবেন এটা দিয়ে ইউজ করছেন, ফাংশন কাজ করতেছে না, তার মানে বুঝতে হবে $সাইন দিয়ে সেই জায়গায় কোনো ফাইল তৈরি করা বা কোনো ফাংশন তৈরি করা বা ডিফাইন করা নেই, বিধায় কাজ করতেছে না। সিকিউর হচ্ছে jQuery লিখে কাজ করা। তাহলে jQuery লিখতে হবে, এবং jQuery একটা ফাংশন, ফাংশন দিয়ে দিলাম, এর সাথে ফাংশন, যে ফাংশনটি আপনি ইউজ করবেন সেটি লিখতে হবে। আর এই jQuery এর মধ্যে, এই ফাংশনের মধ্যে আপনাকে লিখতে হবে সিলেক্টর। সিলেক্টর, আমরা যখন CSS এর কোড করতেছিলাম তখন সিনট্যাক্স কি ছিল? সিলেক্টর, তারপরে কার্লি ব্র্যাকেটের মধ্যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু। আর jQuery তে কি? jQuery, তারপরে এই ব্র্যাকেটের মধ্যে সিলেক্টর ডট আমি যে ফাংশনটি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ফাংশনের নেম। বুঝতে পারছেন? এই সিলেক্টরটা অবশ্যই ডাবল ইনভাইটেড কমার মধ্যে হবে যদি কোনো ট্যাগ নিয়ে কাজ করেন। ট্যাগ ছাড়া আরো দুইটা জিনিস আছে, যেমন ডকুমেন্ট এবং উইন্ডো। ডকুমেন্ট এবং উইন্ডো বলতে মূলত টোটাল এনভায়রনমেন্টকে বোঝানো হয়। এই পেজটা, হ্যাঁ, HTML এর যে কোনো ট্যাগ বলতেই আপনাকে ডাবল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে। যেমন p ট্যাগ, h1 ট্যাগ, হ্যাঁ ওটা পরে বলতেছি। ট্যাগ বলতে নরমাল ডাবল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে। যদি উইন্ডোকে চিন্তা করেন, এটাকে উইন্ডো বলা হচ্ছে, এটাকে ডকুমেন্ট বলা হচ্ছে, এটাকে যদি চিন্তা করেন তাহলে ডাবল ইনভাইটেড কমার মধ্যে লেখা যাবে না, লিখতে হবে ডাইরেক্ট ডকুমেন্ট, এইভাবে ডকুমেন্ট লিখতে হবে। অথবা উইন্ডো লিখতে চাইলে এইভাবে লিখতে হবে উইন্ডো। হ্যাঁ, ফুল উইন্ডোকে টার্গেট করবে, ফুল ডকুমেন্টকে তখন টার্গেট করবে, স্পেসিফিক কোনো ট্যাগকে সে ইন্ডিকেট করবে না। ফুল উইন্ডোকে মানে এই HTML এর মধ্যে যা আছে এই টপ টু বটম সবগুলোকে ইন্ডিকেট করবে। আর যখন আমি ট্যাগ দিব তখন স্পেসিফিক কোনো একটা ট্যাগকে ইন্ডিকেট করবে। এখন ট্যাগগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই কি দিতে হবে? ডাবল ইনভাইটেড কমা অর সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে। এখন এই সিলেক্টর হিসেবে আমরা ক্লাস ইউজ করতে পারি, আইডি ইউজ করতে পারি, ট্যাগের নাম ইউজ করতে পারি। বুঝতে পারছেন? তো অবশ্যই এগুলো ডাবল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে। এক, দুই নম্বরে আরেকটি কাজ করে নিতে হয়, সেটি হচ্ছে আমরা যেমন ইনলাইন CSS করতে কি লিখি? স্টাইল নামে একটা ট্যাগের ভিতরে কোড লিখি। জাভাস্ক্রিপ্ট করতে চাইলে স্ক্রিপ্ট নামে একটি ট্যাগের ভিতরে স্ক্রিপ্ট কোডগুলো লিখি। ঠিক আছে? কারণ এটা ইনলাইন CSS করতে আমাদেরকে দরকার হয়, বাট এক্সটার্নাল CSS, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট করতে দরকার হয় না। জাভাস্ক্রিপ্টের কোডগুলো পারফেক্টলি কাজ করে নেওয়ার জন্য বা কাজ করার জন্য এই টোটাল উইন্ডোকে বা ডকুমেন্টটাকে রেডি করে নিতে হয়। ডকুমেন্ট বলতে কি? টোটাল এনভায়রনমেন্টটাকে বোঝানো হচ্ছে। এই টোটাল এনভায়রনমেন্ট যেন রেডি থাকে ফর জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোডের জন্য যেন এই টোটাল ডকুমেন্টটা রেডি থাকে, যে কোনো কোড অ্যাপ্লাই করলেই যেন কাজ করে, এর জন্য অতিরিক্ত একটা
কথা লিখতে হবে, সেটা হলো jQuery ডকুমেন্ট। এখানে আরেকটি ফাংশন, তার নাম হচ্ছে রেডি। এটা একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনের মাধ্যমে আমাকে রেডি করতে হবে কাকে? ডকুমেন্টটাকে। কেন? যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট কোডগুলো, jQuery কোডগুলো, অ্যাজাক্সের কোডগুলো কি এখানে লিখব। এটা না করলেও কাজ করবে, কিন্তু যখন আমরা অনেকগুলো প্লাগইন ইউজ করব তখন কনফ্লিক্ট করবে, পারফেক্টলি কাজ করবে না। সিম্পল ফাংশনগুলো কাজ করবে, বাট কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো রেডি ফাংশন ছাড়া কাজই করবে না। এটা সর্বপ্রথম লিখতে হবে, এই কোডের ভিতরে আমাকে সব কোড লিখতে হবে। যত আমি jQuery কোড, জাভাস্ক্রিপ্টের কোড বা অ্যাজাক্সের কোড লিখবো, সব এই রেডি ফাংশনের ভিতরে লিখতে হবে। বুঝতে পারছেন? জাভা jQuery, মনে করেন jQuery কোড লিখতে হলেই, যেমন অ্যাজাক্স স্টাইলের কোড লিখতে হলে কি দিতে হয়? ট্যাগ দিতে হয়। PHP এর কোড লিখতে কি দিতে হয় জানেন মেবি? PHP দিয়ে শুরু করতে হয়, সরি ওইটা হয়ে গেছে, এই PHP দিয়ে শেষ করতে হয়, এর ভিতরে আমার কোড লিখতে হয় না? ঠিক jQuery এর একটা ফরম্যাট আছে, সেটাই হচ্ছে এই রেডি ফাংশনের ভিতরে আমাকে কোডগুলো করতে হবে। এখন বুঝতে পারছেন? এখন আরেকটি কথা, যদি কখনো একটি ফাংশনের ভিতরে আরেকটি ফাংশন দেওয়া লাগে, যদি একটি ফাংশনের ভিতরে আরেকটি ফাংশন ইউজ করতে চাই, তাহলে ওই ফাংশনের ভিতরে, যেমন রেডি ফাংশনের ভিতরে আমি এখন অনেক ফাংশন ইউজ করব, ফাংশনের ভিতরে যদি আরো ফাংশন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে যে ফাংশনের ভিতরে আমি ফাংশনটা দিব তার আগে ফাংশন কথাটা লিখে ফাংশনের চিহ্ন দিতে হবে এবং কার্লি ব্র্যাকেট দিতে হবে। আর এই ফাংশন দেওয়ার সিস্টেমটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। একটি ফাংশনের ভিতরে আরেকটি ফাংশন, এই ফাংশনটা কি করবে? এটা মূলত কোনো অ্যাকশনাল ফাংশন নয়। রেডি ফাংশন যেমন ডকুমেন্টটাকে রেডি করতেছে, এই ফাংশন কোনো অ্যাকশন করবে না, জাস্ট একটা পরিবেশ তৈরি করে দিবে। কিসের? আরেকটি ফাংশন তৈরি করার। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি কখনো ফাংশনের ভিতরে ফাংশন তৈরি করতে হয়, তাহলে ফাংশন নামে একটি কিওয়ার্ড ইউজ করতে হবে, আর এটা যেহেতু ফাংশন সেহেতু ফাংশন সিম্বল দিতে হবে। আর এই ফাংশনটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এখন আপনি যত ফাংশন অ্যাপ্লাই করবেন, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে এটা দিলাম মানেই এখন আমি আরেকটি ফাংশন অ্যাপ্লাই করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হলো টোটাল ফরম্যাট jQuery-র। এখন আপনি কি করবেন? সব কোডগুলো এর ভিতরে লিখবেন, যত কোড করবেন সব এর ভিতরে লিখবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে এটা একটা স্টার্ট অ্যান্ড এন্ড হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? ওকে। না, সিনট্যাক্স তো ডিফারেন্স আমি দেখালাম না। jQuery সিনট্যাক্স হচ্ছে jQuery ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে সিলেক্টর, তারপরে ডট ফাংশন, ফাংশন নেম, এটা হলো সিনট্যাক্স। দেখেন এই সিনট্যাক্স অনুযায়ী কিন্তু এটা কাজ হয়েছে। কি হয়েছে? jQuery লিখছি, সিলেক্টর ডকুমেন্টকে আমি টার্গেট করতেছি, সিলেক্টর দিলাম, ডট রেডি নামে ফাংশন দিলাম। এখন যেহেতু এর ভিতর আরেকটি ফাংশন তৈরি করব, সেহেতু অ্যানোনিমাস ফাংশন দিয়েছি। ক্লিয়ার? এই সিনট্যাক্সকে ফলো করে আমাদের সব কাজগুলো হবে। ওকে, তার আগে আমরা একটু ডিজাইন করে নেই। আমি একটা বাটন তৈরি করি, 3টা বাটন তৈরি করব। বাটন, হাইট, শো, টগল। এই বক্সটা একটু স্টাইল করি, ডট বক্স
হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এরকম একটা বক্স আসছে। একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ 20 পিক্সেল। এখন আমি চাচ্ছি এই যে বক্স নামে যে বক্সটার বা ডিফটা তৈরি করলাম, হাইড নামে যে বাটন তৈরি করলাম, হাইডে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, শোতে ক্লিক করলে এটা শো হবে, টুগলে ক্লিক করলে শো এবং হাইড দুটি কাজ করবে। এটি আমি করতে চাচ্ছি। কোথায় ক্লিক করলে? হাইডে ক্লিক করলে। এর একটা আইডি আছে তাই না, এই যে হাইড, তাহলে এটা একটা বাটন, এই বাটনের নাম হাইড। এখন বলবো, তাহলে এই সিনট্যাক্স অনুযায়ী বলবো, লিখতে হবে jQuery, তারপরে সিলেক্টর লিখতে হবে ডাবল ইনভার্টেড কমা, এটা কি আইডি নিয়ে ইউজ করতেছি, তাহলে হ্যাশ, তারপরে নাম HID হাইড। এই হাইডে কি করলে কি হবে? ডট ক্লিক, ক্লিক করলে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটানোর জন্য আরেকটি ফাংশন দিতে হবে, ঠিক আছে? তার মানে এখানে আবার অ্যানিমোনিমাস ফাংশন নিব, তাহলে ফাংশন, তারপরে থার্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাকে আবার বলতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন কি ঘটবে এখানে ক্লিক করলে? ওকে, আমার এটা ক্লিক হচ্ছে কিনা আমি ট্রাই করে দেখি। এখানে একটা অ্যালার্ট দেই, অ্যালার্ট, ওকে, কাজ হচ্ছে। তাহলে আমরা এখানে ক্লিক করলে আমার jQueryটা কাজ করতেছে। আমি কি চাচ্ছি? টার্গেট আবার এই বক্সটাকে হাইড করতে চাচ্ছি, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, আবারও আমাকে লিখতে হবে jQuery, তার ভিতরে এটার নাম বক্স, সিলেক্টর ছিল ক্লাস, এই জন্য ডট দিলাম, নাম বক্স। কি অ্যাপ্লাই হবে? কোন ফাংশন? ডট হাইড নামে একটা ফাংশন আছে, যার কাজ হচ্ছে এই ডিফটাকে ডিসপ্লে নান করে দেওয়া। বুঝতে পারছেন? ডিসপ্লে নান করে দিবে, দেখি হয় কিনা। কন্ট্রোল এস সেভ, রিলোড, হাইড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলে আবার শো হবে, তাহলে আমাকে আবারও লিখতে হবে আরেকটি ফাংশন, jQuery হ্যাশ শো, এখানে ডট ক্লিক ফাংশন, আবারও সিলেক্টর ডট বক্স। কি হবে? শো নামে একটা ফাংশন আছে। কতগুলো ফাংশন, কতগুলো ইভেন্ট আছে সব দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো বিল্ট ইন ফাংশন। সেভ, রিলোড, হাইড, শো, ঠিক আছে? এটা খুব দ্রুত হাইড হচ্ছে এবং খুব দ্রুত শো হচ্ছে। তো এটাকে স্লো গতিতে যদি হাইড এবং স্লো গতিতে যদি শো করাই, তাহলে এর ভিতরে আমরা যেমন ভ্যালু অ্যাসাইন করে দিতাম জাভাস্ক্রিপ্টের টাইমারে, এখানেও পারবো যে 1 সেকেন্ডে, সে 1 সেকেন্ড ধরে হাইড হবে। আবার আরেকটি আছে স্লো, স্লো ভাবে হাইড হবে, শো হবে, দেখেন, ঠিক আছে? এটাও 1 সেকেন্ডের, শোটাও সরি স্লো, স্লোটাও 1 সেকেন্ডের মতোই কাজ করে, দেখেন, ঠিক আছে? না, এটা এটা একটা কিওয়ার্ড, এটার হিসেবে সে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের একটু কম বা বেশি মান ধরে নেয়, ঠিক আছে? আপনি এখন 2 সেকেন্ড ধরে যাচ্ছেন, তাহলে শো আর দিতে পারবেন না, এখন 2 সেকেন্ড দেন দিয়ে এখন দেখেন হাইড হওয়ার সময় 1 সেকেন্ড, শো হওয়ার সময় ধীরে ধীরে হচ্ছে। এখন কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, এটা যদি দেখতে চান রাইট বাটনে ক্লিক করেন, বক্সটার এখানে ক্লিক, খেয়াল করবেন। মূলত jQuery কি করে? ইনলাইন সিএসএস এস্টাবলিশ করে। আপনি যে সিলেক্টরটা ইউজ করলেন, সেই সিলেক্টরে ইনলাইন সিএসএস বসায় এই যে কাজটা হচ্ছে সেই কাজটা সম্পন্ন করে। দেখেন এখানে আমি হাইড করলাম, কি হচ্ছে দেখেন, ওভারফ্লো হিডেন, অনেকগুলো হচ্ছে ওভারফ্লো হিডেন, তারপরে হাইড, প্যাডিং, মার্জিন সবগুলো কমায় কমায় এটাকে নান করে দিচ্ছে, ডিসপ্লে নান করতেছে। ফাইনালি আবার
সবগুলো আবার বাড়ায় ডিসপ্লে ব্লক করে দিচ্ছে। অনেক জায়গায় যে পপআপ গুলো দেখি তাহলে যে কোয়ারি ইউজ হয় পপআপ। হ্যাঁ, পপআপের জন্য যে কিউরি ইউজ হয়, মূলত সেটা নান হয়ে থাকে, ক্লিক করলে শো হচ্ছে। তাহলে এটা বুঝতে পারছেন তো? আবার টু বল, আমি চাচ্ছি হাইড শো একটা বাটনেই কাজ করবে। যখনই একটা দিয়ে দুইটা সার্ভিস পেতে চাচ্ছেন তখনই সেটাকে টগল বলা হবে। টগলের জন্য কি লিখতে হবে? jQuery এটার নাম নিয়েছিলাম টগল, এটাতে ক্লিক করলে একটা অ্যানোনিমাস ফাংশন অ্যাড হবে। এই সেমিকলনগুলো না দিলেও কাজ করবে, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে দেওয়া। অনেক সময় কিছু কিছু ফাংশন সেমিকলনের জন্য কাজ করবে না, এজন্য সবসময় দিবেন, দিতে তো আর টাকা লাগতেছে না, সো ইউজ করবেন। স্টেটমেন্টটা ক্লোজ করার জন্য বোঝায়। ডট বক্স কি করবে? টগল নামে একটা ফাংশন আছে, এটাও মনে করেন 1 সেকেন্ড ধরে কাজ করবে। সরি, এটা দেওয়ার দরকার নেই। এখন একটা বাটনই শো এবং হাইডের উভয় কাজ করবে। বুঝতে পারছেন? এই ডিসপ্লে নাম করার ফাংশন 3টা আছে, মানে স্টাইল। এটা একটা স্টাইল হচ্ছে না, এই কোণায় যাচ্ছে, এই কোণা থেকে বের হচ্ছে, আবার এই কোণায় যাচ্ছে। আমি যদি চাই না ও এখানেই থাকবে, এখান থেকে অপাসিটি কমে কমে হাইড হয়ে যাবে, আবার অপাসিটি বৃদ্ধি করতে করতে আবার শো হবে, এইটা যদি করতে চাই তাহলে সেই ফাংশনের নাম হচ্ছে ফেড ইন ফেড আউট। আমি আরো 3টা বাটন তৈরি করলাম, এটার নাম দিলাম ফেড ইন। চলে আসছে। এখন আমি বলবো ফেড ইনে যদি ক্লিক করে, এরকম কতগুলো প্রেজেন্ট ফাংশন। হ্যাঁ সেগুলো আমি দেখাবো, দাঁড়ান। স্যার একসাথে কয়েকটা ধরা যায় না, মানে এইভাবে প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা ফাংশন করা একটু হ্যাঁ ওটাও করা যাবে, দাঁড়ান আগে বোঝেন তারপরে। দেখেন এটার আবার সিস্টেম কেমন। ফেড ইন মানে শো, ফেড আউট মানে হাইড। দেখেন চলে গেল ফেড ইন, এখান থেকে কি হচ্ছে, সে ডিসপ্লে নান হচ্ছে, ডিসপ্লে ব্লক হচ্ছে। কি হচ্ছে একটু ইন্সপেক্ট করে দেখি। দেখেন শুধুমাত্র অপাসিটি, ডিসপ্লে নান হচ্ছে ফাইনালি, কিন্তু কিভাবে হচ্ছে, এই যে অপাসিটি বাড়ায় ইন হচ্ছে, আবার অপাসিটি কমায় আউট হচ্ছে। বুঝতে পারছেন? এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে, আচ্ছা এটাকে বলা হয় স্লাইড আপ। স্লাইড আপ মানে হাইট, স্লাইড ডাউন মানে হচ্ছে শো, আর স্লাইড টুগল মানে দুটাই।
স্লাইড আপ, স্লাইড ডাউন। এটা আবার কি করতেছে দেখেন, হাইট বাড়ায় কমায় এটা কাজ করতেছে। বক্স দেখেন, বুঝতে পারছেন? এছাড়াও কোনো ডিফকে বা কোনো ট্যাগকে যদি হাইড করতে চান, সিএসএস নামে একটা ফাংশন আছে, সেই ফাংশন দিয়ে প্রপার্টি ইউজ করে করতে হবে। এখন কতগুলো ইভেন্ট আছে, ইভেন্ট, মেথড, অবজেক্ট। একটা সফটওয়্যার মূলত এই তিনটি জিনিস দিয়ে গঠন করা হয়। অবজেক্ট বলতে আমরা যা দেখি সেটি অবজেক্ট। তাহলে এটা একটা বাটন, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাই না? এখন মেথড কি? যে এই অবজেক্টের উপরে ক্লিক করলে যার ফলে এই কাজটা ঘটতেছে, মানে যে ফাংশনের ফলে এই কাজটা ঘটতেছে বা যে প্রোগ্রামের ফলে এই কাজটা ঘটতেছে, সেই প্রোগ্রামকে বলা হচ্ছে মেথড। আর ইভেন্ট, কখন এই কাজটা ঘটতেছে? যখন ক্লিক করতেছি তখন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে যা দেখতেছি সেগুলো অবজেক্ট, যার দ্বারা কাজটা হচ্ছে সেটা মেথড, যখন কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন্ট। আপনি যদি jQuery মেথড লিখে সার্চ দেন, এইখানে গেলে কিছু লিস্ট পাবেন। ইভেন্ট, প্রথমে ইভেন্ট দেখাচ্ছে। ইভেন্ট কোনগুলো? যে কখন কাজগুলো ঘটবে। এখানে ক্লিক করলে কাজ ঘটতে পারে, ডাবল ক্লিক করলে কাজ ঘটতে পারে, এগুলোকে ইভেন্ট বলা হচ্ছে। এখানে কয়েকটা ইভেন্টের নাম দেওয়া হয়েছে যেগুলো প্রাইমারি ইভেন্ট বলা হয়। এই সচরাচর এই ইভেন্টগুলো ব্যবহার করতে হয়। যেমন ক্লিক, ডাবল ক্লিক মানে ডিবিএল ক্লিক, মানে ডাবল ক্লিক করলে কাজ ঘটবে। আমরা যে কাজগুলো করতেছি এটাতে যদি ডাবল ক্লিক অ্যাপ্লাই করতে চাই তাহলে ডিবিএল ক্লিক। তাহলে এখন নরমাল ক্লিকে কাজ করবে না। নরমাল ক্লিকে কাজ করেন, করবে না, ডাবল ক্লিক কাজ করতেছে। তো এটা হচ্ছে ক্লিক, ডাবল ক্লিক, মাউস ইন্টার মানে মাউস নিয়ে গেলে, মাউস গ্লিপ মানে মাউস সরালে, মাউস ডাউন মানে ক্লিক করলে, এরকম আরো ইভেন্ট আছে। এটা হচ্ছে মাউস রিলেটেড ইভেন্ট। কিবোর্ড ইভেন্ট মানে কিবোর্ড এর কোনো কিতে চাপ দিলে কি ঘটবে সেটাকে বোঝায়। কি প্রেস, কি ডাউন, কি আপ। ফর্ম রিলেটেড, ফর্ম মানে কি? ওই যে যখন ফর্ম তৈরি করি না, একটা ফর্মের ভিতরে এলিমেন্ট বসায় বসায় কাজ করি, ওই ফর্ম রিলেটেড ইভেন্ট আছে। সাবমিট, চেঞ্জ, ফোকাস, ব্লার। তারপরে ডকুমেন্ট রিলেটেড কয়েকটা ইভেন্ট আছে। ডকুমেন্ট বলতে এই ডকুমেন্টকে কিছু করলে, যেমন আমি যখন লোড দিচ্ছি এটাকে লোড ইভেন্ট বলা হয়। এই লোড হলে কিছু ঘটবে। আপনি চাচ্ছেন যখন ফর্মটা লোড হবে তখন কিছু ঘটবে। অনেক সময় দেখেন না যে একটা পপ আপ চলে আসে, লোড দেওয়ার পর কিছুক্ষণ পর 2-3 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর একটা পপ আপ চলে আসতেছে, এটা লোড ইভেন্টে কাজ হচ্ছে। তারপরে রিসাইজ ইভেন্ট মানে আপনি যখন এই উইন্ডোটাকে রিসাইজ করবেন তখন যে কাজ হবে সেটাকে বলা হচ্ছে রিসাইজ। স্ক্রল ইভেন্ট মানে এইটাকে যখন স্ক্রল করবেন তখন কোনো একটা কাজ ঘটনাকে রিসাইজ বলা, স্ক্রল বলা হচ্ছে। আনলোড মানে যখন আপনি এটা কেটে দিবেন তখন সেটাকে আনলোড বলা হয়। দেখেন যখন আমি মেইল ওপেন করতেছি, মেইলটা লোড হচ্ছে, সেই সময় কেটে দিলে কি দেখায়? একটা কনফার্মেশন মেসেজ দেখায়। তাহলে ওই যে কেটে দেওয়ার সময় যে কাজটা হচ্ছে সেটাকে আনলোড বলা হচ্ছে। বুঝতে পারছেন সবাই? আর যখন ওপেন হচ্ছে তখন সেটাকে লোড বলা হচ্ছে। তো এই বেসিক কয়েকটা ইভেন্টের মাধ্যমে অনেক কাজ করা যায়, আমরা সবগুলোই দেখব। তো এর সিনট্যাক্সটা দিছে কিভাবে এই ইভেন্টগুলো ব্যবহার করতে হবে। এই যে $সাইন অথবা jQuery লিখতে হবে, দেন সিলেক্টর, তারপরে কি ইভেন্ট। ঠিক আছে, ক্লিক একটা ইভেন্ট। আর টোটাল জিনিসটা এই যাইবে, এই যে অ্যানোনিমাস ফাংশন দিয়ে এর বডিটা আবার কোন ফাংশন অ্যাপ্লাই হবে সেটা এখানে বলতে হবে। হ্যাঁ, jQueryটা স্ট্যান্ডার্ড, সবসময় jQuery ইউজ করবেন। আমি সবগুলোতেই jQuery ইউজ করি। এই যে এটা একটা রেডি একটা ইভেন্ট, মানে ডকুমেন্টটা যখন কমপ্লিটলি রিলোড হচ্ছে, হওয়ার পরে এটাকে বলা হচ্ছে রেডি। আর রেডি হওয়া থাকলে আমি যে কোনো কোয়েরি, যে কোয়েরির কোড অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন এখন কতগুলো মেথড আছে। হাইড, শো, ফেড, স্লাইড, অ্যানিমেট, স্টপ, কলব্যাক, চেইনিং, গেট,
সেট, অ্যাড, রিমুভ, সিএসএস ক্লাসেস, তারপরে সিএসএস, ডাইমেনশন, এগুলো অনেকগুলো আছে। ঠিক আছে, এগুলো আমরা এক একটা করে দেখি। আমরা হাইড শো পারলাম, ফেড পাইছি, স্লাইড পাইছি। এখন অ্যানিমেটে ক্লিক করেন। অ্যানিমেট কি রিলেটেড এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এই বক্সটাকে অ্যানিমেশন করবো, এই যে সরে গেল। ঠিক আছে, এটা যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে? এই অ্যানিমেট নামে ফাংশনটি ইউজ করতে হবে। অ্যানিমেট ফাংশনটি ইউজ করার শর্ত হচ্ছে যে ডিভ বা ট্যাগের উপর এটা অ্যাপ্লাই করবেন সেই ডিভ বা ট্যাগকে অবশ্যই পজিশন অ্যাবসলিউট করে রাখতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। যেমন আরেকটা বাটন নিলাম, নাম দিলাম অ্যানিমেট। এই বক্সটাকে একটু রিসাইজ করি, বক্সটার হাইট দেওয়া আছে, উইডথ সেট করে দিন। উইডথ মনে করেন 25%। এরকম আমি চাচ্ছি ক্লিক করলে সে মুভ করে এই দিকে চলে আসবে। তাহলে এর জন্য লিখতে হবে jQuery অ্যানিমেটে ক্লিক করলে কি ঘটবে? jQuery ডট বক্স, এই বক্সে একটা ফাংশন অ্যাড হবে, তার নাম অ্যানিমেট। অ্যানিমেটের ভিতরে অনেক প্রপার্টি বর্ণনা করা যায়। প্রপার্টিগুলো বর্ণনা করার জন্য আমরা সিসিসি কি করছি? সিলেক্টর, তারপরে কি প্রপার্টি ভ্যালু, তাই না? এরকম করে অনেক প্রপার্টি দিতে পারতেছিলাম না? দেখেন প্রপার্টিগুলো বর্ণনা করার সময় কি ব্যবহার করা হয়েছে? অবজেক্ট ব্যবহার করা হয়েছে। তার মানে এটা কি? এটা ভ্যালু। যখনই আপনি অবজেক্ট দিবেন তখনই কি দিতে হবে? কি এবং ভ্যালু। এবং প্রত্যেকটা ভ্যালুকে সেপারেট করার জন্য কমা দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমি অ্যানিমেট মানে দুইটা ভ্যালু সেট করতে চাচ্ছি। সে লেফট থেকে চলে আসবে রাইটের দিকে, কতটুকু আসবে সেটা বর্ণনা করব। তাহলে লেফট এটা হলো কি, কতটুকু আসবে এটা হলো ভ্যালু। তারপরে মনে করেন টপ থেকে নিচে চলে আসবে, তাহলে টপ একটা কি আর কতটুকু আসবে এটা একটা ভ্যালু। তাহলে দুইটা প্রপার্টি দিচ্ছি, সেও তো এখানে কি দিতে হবে? অবজেক্ট দিতে হবে। মনে রাখবেন যখনই আমি একের অধিক কি এবং প্রপার্টি বর্ণনা করব তখন অবশ্যই কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট কি বুঝতেছেন তো নাকি? এখন এখানে বলেন সিঙ্গেল ইনভাইটেড কমা আর ডাবল ইনভাইটেড কমা, নো প্রবলেম। আপনি লিখে দিলেন লেফট, অথবা এটা ছাড়াই, অথবা আমি এটা ছাড়াই লিখে দিলাম লেফট। কি হবে? যে 150 পিক্সেল সরে যাবে লেফটে। এই কথাটা অবশ্যই আমাকে ডাবল ইনভাইটেড কমার মধ্যেই লিখতে হবে। তাহলে কি দিলাম? ভ্যালু দিলাম। আরেকটা দিতে চাচ্ছি, তাহলে কমা। টপ থেকে দিতে যাচ্ছে, টপ কি হবে? 150 পিক্সেল নিচে আসবে। এখানে সিঙ্গেল ইনভাইটেড দিলাম। ওকে, এখানে সেমিকোলন দিই। এখন কাজ করি, দেখেন কাজ করবে না। কেন করবে না? অ্যানিমেট হওয়ার শর্ত হচ্ছে পজিশন অ্যাবসলিউট থাকতে হবে। পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ, এটা একটা হ্যাশ। ঠিক আছে, দেখেন সে লেফট থেকেও আসতেছে, উপর থেকেও চলে আসছে। এটাকে স্লোলি করবেন। তাহলে কি করতে হবে? এটা একটা প্যারামিটার হলো না? আরেকটা প্যারামিটার দিলে প্রত্যেকটা প্যারামিটার দেওয়ার সময় কি করতে হয়? কমা ইউজ করতে হয় না? তাহলে আমি কোথায় কমা দিয়ে এই ভ্যালুটা বলবো যে 2 সেকেন্ড ধরে সে অ্যানিমেশন হবে? কোথায় দিব? এক্স্যাক্টলি এই অবজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে ভ্যালুটা দিব। বুঝতে পারছেন?
এখন দেখেন সে স্লোলি অ্যানিমেট করবে। ওকে, ক্লিয়ার তো? বুঝতেছেন জাভা jQuery? এই jQuery বুঝলেই মনে করেন জাভাস্ক্রিপ্ট অ্যাজাক শেষ। এই ফাংশনটার ভিতর কি আমরা আরো একটা ফাংশন হ্যাঁ হ্যাঁ, এগুলো আসতেছে, কলব্যাক ফাংশন বলা হয়, চেইনিং ফাংশন বলা হয়, আসতেছে। বুঝতেছেন তো নাকি? jQuery শেষ, jQuery এইরকমই, আর কিছুই নাই। স্যার জাভাস্ক্রিপ্ট থেকে এটাই জাভাস্ক্রিপ্ট থেকে easy, সত্যি কথা তাই। এই জন্যই আমরা অ্যাজাক্সটা করব jQuery দিয়ে, স্যার ঠিক আছে? অ্যাজাক্স ফুল অ্যাজাক্স আমরা jQuery দিয়ে করব, খুবই সহজ। ওকে, শুধুমাত্র আমাদের কনফিউশন হয় এই যে এই ফাংশনটা নিয়ে, ঠিক আছে? কোথায় ব্যবহার করব? অনেক সময় আমি এর ভিতরে লিখে দেই, তখন কাজ করবে না। আচ্ছা, এইভাবে আপনি অনেক প্রপার্টি বর্ণনা করে সেটাকে কি করবেন, কোন পজিশনে নিয়ে যাবেন, অপাসিটি কমে দিবেন না বাড়াই দিবেন, সব প্রপার্টিগুলো এইভাবে অবজেক্টের ভিতরে একটা একটা করে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানকার এক্সাম্পল দেখতে চাইলে ক্লিক করেন। এই যে আরেকটা আছে, অনেকগুলো প্রপার্টি ব্যবহার করা আছে, এই যে যেমন এখানে এই যে কি কি হচ্ছে দেখেন, এই লেফটে যাচ্ছে অপাসিটি অর্ধেক হয়ে যাচ্ছে, হাইট বাড়তিছে, উইডথ বাড়তিছে। দেখেন প্রত্যেকটা সেমিকোলন দিছে, কোনো একটা সেমিকোলন যদি বাদ হয় আর এটাকে রান করেন যদি কাজ করবে না। সেমিকোলনগুলো অবজেক্টের ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট। লাস্টেরটা দিলেও হবে না দিলেও হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে না মানে দিলে হবে না। লাস্টেরটার ক্ষেত্রে সবসময় ব্ল্যাঙ্ক রাখবেন, আর মাঝেরগুলোতে অবশ্যই সেপারেট করার জন্য কমা দিবেন। বুঝতে পারছি তো নাকি? এইটা গেল অ্যানিমেট, সরি কেটে দিলাম। তারপরে স্টপ। স্টপ মানে একটা চলমান প্রক্রিয়াকে স্টপ করে দেয়। একটা অ্যানিমেশন হচ্ছে, একটা বক্স মুভ করতেছে, একটা টেক্সট মুভ করতেছে, অনেক সময় মাউস নিয়ে গেলে স্টপ হয়ে যায় না? সেই স্টপ ফাংশনটা এটি দেখেন, এটা আমি স্লাইড ক্লিক করে অ্যানিমেশন করতেছি, এই আটকে দিলাম মানে স্টপ করে দিল, তার কার্যক্রমটা স্থগিত করে দিল। এর জন্য কি লাগে এখানে আমি বুঝে দিই, বুঝতে পারবেন কি করছে। এখানে দেখেন একটা বাটন নিচে, এই যে বাটন লেখা আছে কি স্টপ স্লাইডিং, স্টপ স্লাইডিং লেখা আছে, এর আইডি নিচে কি স্টপ। ওকে, তারপরে ফ্লিপ নামে একটি ডিভ নিচে এইটা, এবং প্যানেল নামে একটা ডিভ নিচে, মানে এইটাকে প্যানেল বলা হচ্ছে, এই যে এটাকে প্যানেল বলা হচ্ছে। তো ডিফল্ট ভাবে কিছু স্টাইল করছে কি, যে প্যানেল এবং ফ্লিপ যে দুইটা সিলেক্টর আছে তার প্যাডিং আছে, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, বর্ডার, বর্ডার রেডিয়াস, এগুলো তো কমন তাই না? দুইটাতে সেম জিনিসই দিছে। এক্সট্রা করে প্যানেল যেটা সেটাতে বলছে প্যানেলের প্যাডিং চতুর্দিকে 50 পিক্সেল হবে, মানে এর চতুর্দিকে 50 পিক্সেল প্যাডিং হবে, আর ডিসপ্লে নান মানে প্রথমে দেখা যাবে না। তারপরে তারা কি করছে দেখেন, দুই লাইন দুইটা ফাংশন ইউজ করছে, একটা স্টপ একটা স্লাইড ডাউন। কি করছে বলতেছে যে ফ্লিপ নামে যে সিলেক্টর আছে সেখানে যদি ক্লিক করে, ফ্লিপ মানে কি এটা, কিন্তু এটা না তাই না, এইটাতে যদি ক্লিক করে তাহলে প্যানেলটা স্লাইড ডাউন হবে 5 সেকেন্ড পর্যন্ত। তারপরে স্টপ নামে যে বাটন আছে সেটাতে ক্লিক করলে আরেকটি ফাংশন অ্যাড হবে, এই যে প্যানেলটাকে স্টপ করে দিবে, যার ফলে এখানে ক্লিক করেন বের হচ্ছে স্টপ, সেই স্টপ হয়ে গেল। ক্লিয়ার? কল ব্যাক ফাংশন, একটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ হওয়াকেই বলা হয় কল ব্যাক। যেমন অ্যানোনিমাস ফাংশনকেই কল ব্যাক বলা হয়। যেমন দেখেন এখানে ক্লিক করলে এই জিনিসটা, আচ্ছা এটা না, এটা দেখেন ভালো বুঝবেন। এই যে একটা কাজ কি হচ্ছে, এটাকে হাইড করে দিচ্ছে, সাথে সাথে এখন আবার পপআপ আসলো, হাইড করতেছে, এই পপআপ আসতেছে, এটাকে কল ব্যাক বলা হচ্ছে। কিভাবে? হাইড নামে একটা বাটন নিচে, বাটন এর কোনো আইডি দেয় নাই, কারণ এখানে একটাই বাটন, বাটনকে সিলেক্ট করলে একটা বাটনই পাবে তাই না, এই জন্য বাটন নিচে আর একটা প্যারাগ্রাফ নিচে।
বলতেছে যদি এই বাটনে ক্লিক করে তাহলে হাইড হয়ে যাবে, পি হাইড হয়ে যাবে। এর ভিতরে আরেকটা ফাংশন ব্যবহার করতেছে, এই ফাংশনকে কলব্যাক ফাংশন বলা হয়। এই যে আরেকটি ফাংশন কি হচ্ছে, অ্যালার্ট হচ্ছে, হাইড হওয়ার পরে অ্যালার্ট আসতেছে, বুঝতে পারছেন? এটাকে কলব্যাক ফাংশন বলা হয়। এখন একই সাথে অনেকগুলো ফাংশনকে যদি এক জায়গায় করি সেটাকে বলা হয় চেইনিং। চেইনিং মানে চেনগুলো কি একটার সাথে আরেকটা লেগে থাকে না, অনেকগুলো চেন জোড়া দিয়ে একটা বড় চেন করা হয়। চেইনিং এ ক্লিক করেন, দেখেন একই সাথে কতগুলো কাজ ঘটবে। এখানে ক্লিক করলে এটা রেড হবে, এটা হাইড হবে এবং আবার শো হবে। রেড হলো, হাইড হয়ে গেল, শো হলো। কি কি করছে? P1 নামে একটা প্যারাগ্রাফ নিছে, বাটন নামে একটা বাটন নিছে। এই বাটনে যদি ক্লিক হয় তাহলে দেখেন পি এর সাথে সিএসএস নামে একটা ফাংশন আছে। এর কাজ হচ্ছে সিএসএস প্রপার্টি গুলো অ্যাপ্লাই করতে পারবেন, এটা পরে দেখতেছি। তো এই ফাংশনটা অ্যাড হয়েছে, কাজ হচ্ছে। আবার এর সাথে ডট দিয়ে আরেকটি ফাংশনকে অ্যাড করছে, এর সাথে ডট দিয়ে আরেকটি ফাংশন অ্যাড করছে। এইভাবে ডট দিয়ে দিয়ে অনেকগুলো ফাংশনকে একসাথে কাজ করাকেই বলা হচ্ছে চেইনিং ফাংশন। কি কি হচ্ছে, সিএসএস প্রপার্টি দিয়ে কালারটা চেঞ্জ করছে। কখন? যখন ক্লিক করবে, বলাই হচ্ছে যখন ক্লিক হবে তখন কালারটা চেঞ্জ হবে, হচ্ছে দেখেন হয়েছে। আবার কি করছে, স্লাইড আপ, আবার স্লাইড ডাউন। ব্যাপারটা বুঝতে পারছেন? এই গেট এবং সেট, অ্যাড, রিমুভ, এই চারটি জিনিস খুবই দরকার। গেট সেট তো সবসময় লাগবে। গেট এবং সেটের মধ্যে কি আছে দেখেন, গেট এবং সেটের মধ্যে তিনটি ফাংশন আছে, একটা টেক্সট, একটা এইচটিএমএল, একটা ভ্যাল। এই সেটের মধ্যেও সেম, এই তিনটি জিনিসই আছে। সেটের মধ্যেও আছে দেখেন টেক্সট, এইচটিএমএল, ভ্যাল। তার মানে কোথাও থেকে কিছু নেওয়াকে বলা হচ্ছে গেট, কোথাও কিছু দেওয়াকে বলা হচ্ছে সেট। এটা একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, নেওয়াকে গেট, দেওয়াকে সেট বলা হচ্ছে। বক্সটাকে আপাতত হাইড করে দিই। আমি এখানে পি নামে একটা ট্যাগ নিলাম, এর আইডি দিলাম বা ক্লাস দেই, ক্লাস দিলাম P1। P1 এ লিখলাম এমডি মাজিদুল ইসলাম। আর আরেকটা পি নিব, এর আইডি দেই বা ক্লাস দেই P2। এখানে কোনো লেখা নেই, ঠিক আছে? আরেকটা বাটন নেই, বাটন গেট সেট, দুইটা কাজ একসাথেই হবে। এটার ক্লাস দেই গেট সেট। এই যে গেট সেট নামে একটা বাটন নিলাম। আমি চাচ্ছি যখন ক্লিক করব তখন এই পি নামে এই ট্যাগের যে মানটা আছে সেটা গেট হবে, এবং সাথে সাথে P2 নামে যে একটা আরেকটা নিলাম, এখানে কিছু নাই এই জন্য দেখা যাচ্ছে না, সেইটাতে পেস্ট হবে, মানে কপি হবে, পেস্ট হবে। সেটা কিভাবে? jQuery ডট বাটনের নাম কি, গেট সেট। এটাতে যদি ক্লিক করে তাহলে jQuery, আচ্ছা এখানে ভেরিয়েবল ঘোষণা করতে হবে, ভ্যালু নিতে হবে। আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ঘোষণা করতাম কিভাবে, var a ইকুয়াল, এখানে আমরা মান দিতে পারতাম। অথবা কোনো জায়গা থেকে মান নিতে চাইলে কি লিখতাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আইডি দিতাম, তাই না? আইডি দেওয়ার পরে এখানে ভ্যালু লিখতাম, তাহলে ওইখান থেকে ভ্যালু আসতো, ঠিক কিনা? এখন jQuery-তে যদি এবার আমরা কোনো জায়গা থেকে মান নিতে চাই, আমাদের টার্গেট এই যে P1 এ যে মানটা আছে সেটা আমরা নিতে চাচ্ছি, তাহলে লিখতে হবে jQuery, লিখতে হবে jQuery। এর ভিতরে বলতে হবে কোথায় থেকে নিব, পি, পি একটা ক্লাস, ডট P1। এখান থেকে কি নিব, যদি টেক্সট হয় টেক্সট, যদি ভ্যাল হয় ভ্যাল, যদি এইচটিএমএল হয় এইচটিএমএল, যদি
অ্যাপেন্ড হয় অ্যাপেন্ড, এরকম অনেকগুলো আছে। টেক্সট যখন আমি বলবো, ডট টেক্সট আমি যখন বলবো, টেক্সট বলা যায় সেই সকল ট্যাগের ক্ষেত্রে যে সকল ট্যাগ শুধুমাত্র টেক্সট প্রোভাইড করে। দুইটি ইন্ট এবং স্টার্ট এবং ইন্ট, প্রত্যেকটা ট্যাগের কি ম্যাক্সিমাম ট্যাগগুলো কি ইন্ডও আছে, সরি স্টার্টও আছে, ক্লোজ এবং এটা যেমন এর শুরু আছে এবং শেষ আছে, এর মাঝখানে কি আছে কন্টেন্ট আছে। যে ট্যাগগুলো এরকম প্রোভাইড করে সেগুলোকে বলা হয় টেক্সট। এটা মূলত টেক্সটের মাধ্যমে লেখাটা শো করতেছে। এটা কোনো অ্যাট্রিবিউটের মাধ্যমে লেখা শো করতেছে না। বাট আমরা যখন ইনপুট নিতাম, ইনপুট ইউজ করতাম, তখন কোনো লেখা শো করাইতে কি লিখতাম, অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু লিখতাম না, ভ্যালুর ভিতরে আমরা এইভাবে যেটা শো করাতে চাচ্ছি সেটা দিয়ে দিতাম, ঠিক কিনা? তাহলে এটা কার মাধ্যমে ভ্যালু শো করাচ্ছে, এটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, আর এটা কারো মাধ্যমে নয়, বলতে এটা টেক্সটের মাধ্যমে শো করাচ্ছে। তাহলে যখন আমরা ট্যাগ থেকে কোনো ট্যাগ থেকে তার টেক্সটের লেখাটা ধরতে চাইবো বা দিতে চাইবো, তখন আমরা টেক্সট নামে ফাংশনটি ইউজ করব। বুঝতে পারছেন? আর ভ্যাল কখন ইউজ করবো একটু পরে দেখতেছি। ওকে, তাহলে এখন এই পি নামে ট্যাগের ভিতরে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কপি করে কার মধ্যে রাখবে, এর মধ্যে রাখবে। এখন এটা আমি কোথায় দেখতে চাচ্ছি, jQuery ডট p2 তে কিভাবে দেখব, ডট টেক্সট হিসেবেই দেখব কিন্তু। তাহলে আমরা এখানে কি লিখতাম, যে জাভাস্ক্রিপ্টের ইকুয়াল দিয়ে ভ্যালু দিতাম, কিন্তু এটা ফাংশন হওয়ার কারণে আমরা এর ভিতরে দিব এ। বুঝতে পারছেন? এখন দেখেন কি হয়, ক্লিক করেন, এই লেখাটা হুবহু কপি করে এই পি নামে p2 এর দিয়ে দিছে। বুঝতে পারছেন? এটা যদি আমি ভ্যাল দিতাম, ভ্যাল, এখানেও যদি ভ্যাল দিতাম, ভ্যাল নামে ফাংশন ইউজ করতাম, তাহলে সেই কাজটা হবে না। কারণ যেখান থেকে আমি নিতে চাচ্ছি সে ভ্যালু প্রোভাইড করতেছে না, এই জন্য ভ্যাল আমি নিতে পারবো না। এখান থেকে অবশ্যই টেক্সট নিতে হবে। এখন আমি চাচ্ছি বক্স আছে, ইনপুট, এটার একটা ক্লাস দিব ইনপুট 1 নামে, এর একটা ভ্যালু সেট করে দিব এমডি মাজিদুল ইসলাম। আরেকটি আমি ইনপুট নিব, এর ভ্যালু হিসেবে ব্ল্যাঙ্ক রাখবো, কোনো ভ্যালু দিব না, এর নাম দিলাম ইনপুট 2। এখন এখানে আমি আরেক এই বাটন নিয়ে কাজ করি। ওকে, এখন আমি চাচ্ছি এই বাটনে যখন ক্লিক করবে তখন ইনপুট 1 এর মানটা কপি হয়ে ইনপুট 2 তে আসবে। তাহলে এইখানে আমি কি দিছিলাম, jQuery আমরা কোথায় থেকে নিতে যাচ্ছি, ইনপুট 1 থেকে নিতে যাচ্ছি। এখন যদি আমি টেক্সট দেই তাহলে কাজ করবে না। দেখেন আবার কোথায় দেখাতে যাচ্ছি, ইনপুট 2 তে দেখতে চাচ্ছি, এখানে আমি টেক্সট দিলাম, রিলোড। কাজ করে? কাজ করে না। তার মানে এই যেটা ভ্যালুটা দেখাচ্ছে বা শো করাচ্ছে সেটা আসলে কোনো টেক্সট না, এখানে অবশ্যই ভ্যাল দিতে হবে। দেখেন ভ্যাল দিয়ে গেট করতে পারবো, এটা আমি দেখতে চাচ্ছি। আচ্ছা গেট হয়েছে কিনা দেখি, অ্যালার্টের ভিতরে আমি একে দিয়ে দিই, দেখেন গেট হয়েছে কিন্তু সেট হচ্ছে না। এই যে এটাতে সেট করেছি টেক্সট দিয়ে, সেট হচ্ছে না, কারণ সে নেয়ও না টেক্সট, দেয়ও না টেক্সট। বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে ভ্যাল দেই তাহলে অবশ্যই এটা কাজ করবে। মেবি ক্লিয়ার? টেক্সট আর ভ্যালুর মধ্যে কনফিউশন দূর। বুঝতে পারছেন কখন কোনটা ইউজ করবেন? এটা ম্যাক্সিমাম ইনপুটের এলিমেন্ট যেগুলো ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো কিছু শো করে, হতে পারে সেটা রেডিও বাটন, হতে পারে রেঞ্জ, হতে পারে চেকবক্স, যেগুলোই ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো কিছু প্রেজেন্ট করবে সেগুলোর থেকে মান উঠানোর সময় অবশ্যই ভ্যালু ইউজ করব। আরেকটি ফাংশন দেখলাম, তার নাম হচ্ছে HTML। আমি পূর্বের অবস্থায় যাই,
আচ্ছা এটা একটু অফ করে দেই। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে P2 তে একটা টেক্সট যাবে। কি টেক্সট? সেই টেক্সটটা দেওয়ার জন্য ডাবল ইনভাইটেড কমার মধ্যে বললাম মাজিদুল ইসলাম, এই লেখাটা শো করবে, হয় কি না? এই যে হয়েছে, তাই না? এখানে যদি আমি HTML এর কোড লিখি H1, এখানে H1টা শেষ করলাম, কি দেখাবে? যা দিছি তাই দেখাবে, H1 সহ। বাট এইটা যদি আমি চাচ্ছি না H1 দেখাবে না, H1 এর যে ফিচারটা সেটা অ্যাপ্লাই হবে কোথায়? এই টেক্সটের উপরে। তখন আমাকে দিতে হবে HTML। দেখেন, বুঝতে পারছেন? এটাকে গেট এবং সেট বলা হচ্ছে। তাহলে HTML শেষ, টেক্সট শেষ, HTML শেষ, ভ্যাল শেষ। এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা ব্যবহার করব, সব সময় ব্যবহার করতে হবে এগুলোকে। ব্রেক দিব। অ্যাড মানে হচ্ছে, একটু প্লিজ, অ্যাড মানে হচ্ছে